শুভেচ্ছা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাহিদ হোসেন। আমাদের আজকের জনতন্ত্র গণতন্ত্রে আলোচনার বিষয় নির্বাচন ও নিবন্ধন। আমরা এই বিষয়ে কথা বলবো এবং আমাদের সাথে তিনজন অতিথি যুক্ত হয়েছেন। আমাদের সাথে আছেন অ্যাডভোকেট রিয়াজুল কবির কায়সার, নির্বাচন পরিচালনা উপকমিটির সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ। আমাদের সাথে আছেন শেখ রবিউল আলম রবি, যুগ্ম সম্পাদক, ঢাকা মহানগর বিএনপি, এবং আছেন জনাব সাইফুল হক, সাধারণ সম্পাদক বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। নির্বাচন এবং নিবন্ধন কেন সেটি একটু বলে নিতে চাই। সম্প্রতি গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোকে নতুন রাজনৈতিক দলকে নিবন্ধনের জন্য আহ্বান করেছেন এবং নতুন রাজনৈতিক দলগুলো তিনটি শর্ত তারা দিয়েছেন, যে কোনো একটি শর্ত পূরণ করে তারা নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন। সেটি নিয়ে একটু কথা বলবো, তবে তার আগে সার্বিক নির্বাচন নিয়ে একটু কথা বলতে চাই। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের কার্যক্রম চলছে, আজ থেকে প্রচারণা শুরু হয়ে গেছে এবং সামনের দিনগুলোতে এই নতুন নির্বাচন কমিশনের কাছে বেশ কয়েকটি সিটি কর্পোরেশন নির্বাচন আছে এবং সর্বোপরি আগামী জাতীয় সংসদ নির্বাচন। মোটামুটি বলা যেতে পারে যে দেশে একটি নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে এই কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচনের মধ্যে দিয়ে। আমি শুরুতে একটু যেতে চাই অ্যাডভোকেট রিয়াজুল কবির কায়সার, নির্বাচন পরিচালনা উপকমিটির সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ। আপনার কাছে কি মনে হচ্ছে, সামনের দিনগুলোতে বেশ কয়েকটি নির্বাচন আছে এবং জাতীয় নির্বাচন খুব বেশি দেরি নেই, হয়তো এক বছরের কিছুটা বেশি সময় আছে। কেমন মনে হচ্ছে সামনের দিনগুলোতে নির্বাচনী পরিবেশ এবং সার্বিক পরিস্থিতি নিয়ে যদি একটু আপনার পর্যবেক্ষণ বলেন, অ্যাডভোকেট রিয়াজুল কবির কায়সার। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ সহ-আলোচক শেখ রবিউল আলম, আমাদের সাথে আছেন আমাদের শ্রদ্ধেয় সিনিয়র নেতা সাইফুল হক ভাই, নিউজ 24 যারা আমাদের অনুষ্ঠানটি দেখছেন এই সন্ধ্যাবেলা। দেশ একটি সাংবিধানিক দ্বারা পরিচালিত হয়ে থাকে। সেই সংবিধানের ধারাবাহিকতায় প্রত্যেক 5 বছর পর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। আমরা মনে করি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী 2023 সালের শেষ দিকে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দলগুলো এই নির্বাচন করবে। এর আগে আপনি বলেছেন নির্বাচন কমিশন রুটিন মাফিক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যদি নতুন কোন রাজনৈতিক দল নিবন্ধন হতে চায় তাদেরকে কিছু নিয়মকানুন আছে, সেগুলো মেনে যদি হয় তাহলে আরো কয়েকটি রাজনৈতিক দল নিবন্ধিত হবে। দেখুন, যেহেতু 5 বছর পর পর রাষ্ট্র ক্ষমতা বদলানোর প্রয়োজনে অবশ্যই নির্বাচন করতে হবে। আমাদের 1975 সালের পরে 15 আগস্টের পরে এই ধারাবাহিকতার কিছু ব্যাঘাত ঘটলেও 91 সালের পর থেকে কিন্তু ধারাবাহিকভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। হ্যাঁ, 2006 সালে যে তত্ত্বাবধায়ক সরকার ছিল সেই সরকার 3 মাস থাকার কথা, সেই সরকার প্রায় 2 বছর ছিল। একাধিক তত্ত্বাবধায়ক প্রধান এবং তত্ত্বাবধায়ক উপদেষ্টা ছিলেন অনেকে, অর্থাৎ অনির্বাচিত সরকার 2 বছর ছিল। আমরা মনে করি নির্বাচন কমিশনের অধীনে বর্তমান আইনে সংবিধানের 126 বলা আছে নির্বাচন কমিশনের অধীনে হবে এবং সরকার সেই নির্বাচন কমিশনকে বা সরকারের সকল বিভাগ সেই নির্বাচন কমিশনের সকল সহযোগিতা প্রদান করবে। আমরা যারা রাজনৈতিক দল, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, অন্যান্য রাজনৈতিক দল, নিবন্ধিত রাজনৈতিক দল, আমরা প্রার্থী দেব, আমরা নির্বাচন অংশগ্রহণ করব। আমরা কোন দল কি করতে চাই বা আমরা কোন দল কি করেছি জনগণের জন্য, দেশের জন্য, সেটা জনগণের কাছে তুলে ধরব। জনগণ সিদ্ধান্ত নেবে তাদেরকে রাষ্ট্রের ক্ষমতায় আবার বসাবে। আমরা কিন্তু ধারাবাহিকতার মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সে কাজটা করে যাচ্ছে। এখন বাংলাদেশ 51 বছর পেরিয়ে 52 বছরে পা দিচ্ছে। লক্ষ্য করে দেখবেন আমাদের এই 52 বছরে গণতান্ত্রিক রীতিনীতি সঠিক সময় নির্বাচন, এটা কিন্তু খুব সুখের ছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর নেতৃত্বে স্বাধীন হওয়ার পর তিনি 72 10 জানুয়ারি আসতেন, উনি কিন্তু 73 একটা জাতীয় সংসদ নির্বাচন দিলেন, কারণ উনি মনে করেছিলেন আমরা যেহেতু নতুন রাষ্ট্র, আমাদের একটা গণতান্ত্রিক নির্বাচিত সরকার, সেই লক্ষ্যে কিন্তু নির্বাচনটা দিচ্ছিলেন। 75-এর 15 আগস্ট জাতির পিতাকে সবারই হত্যা করা হলো।
তারপর কারা রাষ্ট্রের ক্ষমতায় ছিল আপনারা দেখেছেন। 78-এ একটি রাষ্ট্রপতি নির্বাচন হলো, 79-তে একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো। একটা দল গঠন করে রাষ্ট্রের ক্ষমতায় থেকে ঊর্ধ্বে পরে কিন্তু সেই নির্বাচনগুলি করা হয়েছিল, যা যেখানে সংবিধান ছিল উপেক্ষিত। 1982 সালে আমরা একটা পট পরিবর্তন দেখলাম, তারা কিন্তু সংবিধানকে বাইরে রেখে 9 বছর রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনা করেছে। 90-এ আমরা মহান মুক্তিযুদ্ধ আমরা করিনি বয়সজনিত কারণে, আমরা কিন্তু 90-এ একটি স্বৈরাচার সরকারকে সম্মিলিত করেছিলাম। আমি যেটা বলেছিলাম যে 91-এর পর থেকে আমাদের নির্বাচনগুলি সুষ্ঠুভাবে হয়ে আসছে। এবং এটাও বলতে চাই, যেহেতু নির্বাচনের কথা এসেছে, 2008 সালে আমাদের নির্বাচনী আইনে ব্যাপক পরিবর্তন হয়েছে এবং এই পরিবর্তনে সকল রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে সেটা হয়েছে। যেমন আমাদের ছবিযুক্ত ভোটার, স্বচ্ছ ভোটার তালিকা, এগুলো হয়েছে। এখন ইভিএম হচ্ছে, বা আমরা ন্যাশনাল আইডি করাতে আমাদের আঙ্গুলের ছাপ নেওয়া হচ্ছে, চোখের ছাপ নেওয়া হচ্ছে। অর্থাৎ ইলেকশন কমিশন কিন্তু আগের চেয়ে অনেক বেশি ডিজিটালি ফর্ম বেড়েছে এবং আমাদের সরকার এই কাজটা করার জন্য নির্বাচন কমিশনকে সকল সাহায্য দিয়েছে। অর্থাৎ আমরা চাই, আমরা অনেক দেশের কথা বলি, অন্যান্য দেশের মতো আমাদেরও যে নির্বাচন কমিশন একটি শক্তিশালী বডি হয়, সেটা আমরা করতে চাই। কিন্তু দুর্ভাগ্য, আমরা স্থানীয় সরকার নির্বাচন বলেন, উপনির্বাচন বলেন, জাতীয় সংসদ নির্বাচন বলেন, নির্বাচনের পরই আমরা এক দল আরেক দলকে দোষারোপ করি, উপরন্তু আমরা এই দোষটা নির্বাচন কমিশনের উপর চাপিয়ে দিই। এখানে আমরা মনে করি নির্বাচন কমিশন একটি রেফারির ভূমিকা পালন করে থাকে। কারণ আমি আগে বলেছি, আমরা নির্বাচনে গেলে আমরা আমাদের জনগণের কি করতে চাই, জনগণকে আমরাই কিন্তু উদ্বুদ্ধ করে ভোট কেন্দ্রে আনবো। অ্যাডভোকেট রিয়াজুল কবির কায়সার, আপনাকে এখানে একটু থামাই। আমি একটু আপনার এই কথার প্রসঙ্গ ধরেই জনাব শেখ রবিউল আলম রবি আপনার কাছে একটু আসতে চাই। আওয়ামী লীগ বলছে বারবারই যে সংবিধান এবং আইন সেগুলো মেনে চললে যে সময়ে নির্বাচন হওয়ার কথা সেই সময় হবে, কিন্তু বিএনপি তো বরাবরই বলে আসছে যে তারা নির্বাচন নিয়ে আগ্রহী নয় কিংবা নির্বাচনে যাবে না। এমনকি কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনেও কিন্তু বিএনপির সেই অর্থে সরাসরি কোনো প্রার্থী নেই। আপনাদের এই অবস্থান কি এখনো আছে? মানে আওয়ামী লীগের যে বক্তব্য, আমি যদি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করি জনাব কায়সারের বক্তব্য, সেই প্রেক্ষিতে আপনি কি একটু আপনার অবস্থানটা ব্যাখ্যা করবেন জনাব শেখ রবিউল আলম রবি? ব্যাখ্যা জাতির কাছে করতে করতে ক্লান্ত। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সহ আলোচক যারা আছেন। কাউসার ভাইরা নির্বাচন ব্যবস্থাপনাটা দখল করে নিয়েছেন। আচ্ছা, আপনি আমাকে বলবেন সংবিধানে এরকম আছে কিনা যে একটা তফসিল ঘোষণা করা হবে, গেজেটে নৌকা মার্কার প্রার্থীদের নাম প্রকাশ করে মেম্বার অফ পার্লামেন্ট করা হবে? এই ধরনের নির্বাচন সংবিধানে আছে কিনা? সংবিধানে যে নির্বাচনটির কথা বলা হয়েছে সেটা অংশগ্রহণমূলক হতে হবে, ভোটারের অবাধে ভোট দেওয়ার সুযোগ থাকতে হবে, যাকে ভোট দেওয়া হচ্ছে তার পক্ষে ভোটটি গণনা স্বচ্ছতার সাথে হতে হবে এবং স্বচ্ছতার সাথে গণনাকৃত ফলাফল অবাধে প্রকাশ করতে হবে, প্রচার প্রচারণায় সব দলের সমান সুযোগ থাকতে হবে। এই 5টি ধাপের একটিও কি আছে? সংবিধান বলেছে যে আগামীকাল নির্বাচন, আজকে রাত্রেই 66% আসনে ভোট হয়ে যাবে, শত শত কেন্দ্রে শতভাগ পড়বে, 95 থেকে শুরু করে 99.99% কেন্দ্রে হাজার হাজার মানে ভোট পড়বে। এটা কি আছে সংবিধানে? নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে, এটা তো আগেও সংবিধানে ছিল। 96-তে কেন প্রয়োজন হয়েছিল? নিশ্চয়ই ত্রুটি ছিল, যার ফলে আমরা সব দল এক হয়ে সংবিধানে আমরা সংশোধন করেছিলাম পঞ্চদশ সংশোধনীতে যে একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে। সেই অবস্থা থেকে আওয়ামী লীগের বেরিয়ে আসার প্রয়োজনটা হলো কেন পঞ্চদশ সংশোধনী করে? অর্থাৎ আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থাপনাটা দখল করে নিয়েছে। সংকটটা ওখানে। সঠিক সময় নির্বাচন হয় না সেটি সংকট নয়, বাংলাদেশে নির্বাচন সঠিক সময় হচ্ছে, কিন্তু সেই নির্বাচনগুলিতে জনরায়ের প্রতিফলন হচ্ছে না। সরকারি দল রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে এবং নির্বাচন কমিশনকে ব্যবহার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় সরকারি দলের বিজয় নিশ্চিত করা হচ্ছে এবং নির্বাচন ব্যবস্থাপনার সাথে যারা জড়িত তারা সরকারি দলকে উইন করানোর দায়িত্ব নিয়ে নিয়েছে। এইরকম একটা জায়গায় আমাদের নির্বাচন ব্যবস্থাপনা ভেঙে পড়েছে। দাবিটা নির্বাচন ব্যবস্থাপনার একটা সার্বজনীন করার দাবিটা কিন্তু সময় মতো নির্বাচন হচ্ছে কিনা সে বিষয় নয়। দাবিটা হচ্ছে যে নির্বাচন ব্যবস্থাপনায় সরকারি দলের একক কর্তৃত্ব যেটা আছে সেইটা ক্রেডিবল নির্বাচনের ক্ষেত্রে অন্তরায়
অতএব নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন নিরপেক্ষ হয় 91, 96, 2001, 2008 সেটা প্রমাণিত। দলীয় সরকারের অধীনে নির্বাচনের নামে তামাশা হয়, মানুষ ভোট দিতে পারে না, সরকারি দলকে বিজয়ী করার আনুষ্ঠানিকতা হয় মাত্র, সেটা 2014 এবং 2018 প্রমাণিত। এমনকি আপনি যদি সম্প্রতি অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনগুলি দেখেন অথবা উপনির্বাচনগুলি দেখেন, সেখানেও দেখবেন যে সরকারি দল নির্বাচন ব্যবস্থাপনায় রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তাদের বিজয় নিশ্চিত করছে, মানুষ ভোট দিতে পারছে না। অর্থাৎ এই সংকট থেকে উত্তরণের দাবি। ওই যে উনি বললেন যে নির্বাচন কমিশনকে দায় দেওয়া হয়, তো নির্বাচন কমিশন যদি, আপনাকে বললামই আমি, তার নির্বাচন কমিশন এর ঘোষিত ফলাফলের মধ্যে আছে যে শতভাগ পড়েছে শত শত কেন্দ্রে, আর হাজার হাজার কেন্দ্রে ভোট পড়েছে হচ্ছে 99.99% ভাগ। তো এই দায় নির্বাচন কমিশনকে ব্যর্থতা নিতে হবে না? নির্বাচন কমিশন যদি সরকারের আজ্ঞাবহ হয়ে তাদের আদেশ নির্দেশ মতো কাজ করে নিরপেক্ষ নির্বাচন করতে ব্যর্থ হয়, তাহলে সেই সরকার এবং নির্বাচন কমিশনকে সে দায় নিতে হবে। সেই জায়গা থেকে আমরা সরকার এবং নির্বাচন কমিশনের ব্যর্থতার কথা বলছি, এবং তাদের অধীনে নির্বাচন হয় না সেটি প্রতিষ্ঠিত, প্রমাণিত, এবং তার বিরুদ্ধে আমরা আন্দোলন করছি, জোরালো দাবি করছি, এবং বাংলাদেশের সব মানুষই করছে। নিশ্চয়ই আমার কাছে আজকে আলোচনা হিসেবে আছেন সাইফুল হক ভাই, তিনিও আমার সাথে দ্বিমত করবেন না। অর্থাৎ একটি নির্বাচন ব্যবস্থাপনা সংবিধানের দুহাই দিয়ে, সংবিধান একসময় ছিল না, আমরা তো করেছিলাম, নিশ্চয়ই সংকট তার থেকে আরো আপনার হয়েছে, গভীর হয়েছে। এর থেকে উত্তরণের জন্য তো আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে সেটার বিরুদ্ধে আন্দোলন করছি, সংগ্রাম করছি, নির্বাচনে থেকে করেছি, নির্বাচন বর্জন করে করছি, সব প্রক্রিয়া করছি। সমস্যা একটা হচ্ছে ক্ষমতাসীন দলের ক্ষমতার মোহ তাদেরকে গ্রাস করেছে। তারা একটি ক্রেডিবল নির্বাচন আয়োজন করতে চায় না, অংশ নিতে চায় না, যে কোনো মূল্যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে চায়। এই যে রাজনৈতিক দলের যে চরিত্র, সেটা আওয়ামী লীগের একটা স্খলন হয়েছে। আপনাকে মনে রাখা দরকার যে একটা রাজনৈতিক দলের প্রধান চরিত্র হলো সে জনরায়ের উপর আস্থা রাখবে, জনরায়ের ভিত্তিতে সংখ্যাগরিষ্ঠিত হলে সে ক্ষমতায় যাবে, আর যদি সে সংখ্যাগরিষ্ঠতা না পায় সে ক্ষমতার বাইরে যাওয়ার মানসিকতা রাখবে। আওয়ামী লীগ এই ক্ষমতার বাইরে যাওয়ার মানসিকতা হারিয়ে ফেলেছে, বিদায় আজকে এই সংকটটা দেখা দিয়েছে। যার ফলে কুমিল্লা নির্বাচন বলেন, নির্বাচন কমিশন সম্প্রতি গঠিত হয়ে যে নির্বাচন করতে যাচ্ছে তার প্রতি জনগণের আস্থা নেই, এবং নির্বাচন কমিশন স্বতন্ত্রভাবে দল নিরপেক্ষভাবে একটি নির্বাচন পরিচালনা করবেন সেই বিশ্বাসও জনগণের নাই। কারণ এই ধরনের সার্চ কমিটির মাধ্যমে যে নির্বাচন কমিশন আগে গঠিত হয়েছে, রকুবউদ্দিন এবং কে নুরুল হুদা কমিশন, তারা ব্যর্থ হয়েছে। আওয়াল কমিশনও সেই একই পদ্ধতিতে হাঁটছে। এটা দিয়ে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত করা যাবে না। ধন্যবাদ জনাব শেখ রবিউল আলম রবি। আমি একটু জনাব সাইফুল হক আপনার কাছে যদি জানতে চাই, জনাব কায়সার এবং জনাব শেখ রবিউল আলম রবি দুইজনই দুই বড় দলের দুজন প্রতিনিধি, এবং তারা যে পাল্টাপাল্টি অবস্থান, আপনি একটু বলবেন এই যে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের মধ্য দিয়ে মোটামুটি বলা যেতে পারে যে একটি নির্বাচনী আমেজ শুরু হলো, সামনে জাতীয় সংসদ নির্বাচন, সব মিলে এই মুহূর্তে রাজনৈতিক পরিবেশটা কেমন দেখছেন জনাব সাইফুল হক? জি, আপনাকে ধন্যবাদ। সম্মানিত আলোচক বৃন্দ এবং নিউজ 24 এর এই অনুষ্ঠান যারা দেখছেন, দর্শক শ্রোতা, আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। যেটা আপনি বললেন এবং আমাদের দুজন সম্মানিত আলোচক তারা দলীয় অবস্থান তারা সেখানে বললেন, তারা আমরা প্রথম হচ্ছে যে আমরা এই স্বাধীনতার 51 বছর পরও আমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ অর্জন আছে, কোনো সন্দেহ নেই, কিন্তু আমরা এখনো পর্যন্ত রাজনৈতিক দল এবং জনগণের কাছে বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য কোনো নির্বাচনী ব্যবস্থা এখনো পর্যন্ত আমরা গড়ে তুলতে পারিনি। প্রথমত এটার স্বীকৃতি, এটার উপলব্ধিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে সরকারি দলের জন্য। আর আমাদের নির্বাচন ব্যবস্থার ত্রুটিটা অনেক আগে থেকে আছে, কিন্তু বিশেষ করে 14 সালের একতরফা নির্বাচন ও 18 সালের একটা অভূতপূর্ব একটা নির্বাচনী তামাশার পর আসলে গোটা নির্বাচনী ব্যবস্থার প্রতি আমাদের মানুষের বিশ্বাস ভঙ্গ হয়েছে, আস্থাটা নষ্ট হয়েছে, মানুষের হতাশা এবং একটা বড় ধরনের অনাস্থার জায়গাটা তৈরি হয়েছে। যে দেশের মানুষ নির্বাচনকে উৎসব মনে করে, সেই দেশে নির্বাচনের প্রতি এই যে গণ অনাস্থা, গণ হতাশা, এটা নিশ্চয়ই বড় একটা উদ্বেগের, বড় একটা উৎকণ্ঠার জায়গায় ওঠে। আরেকটা দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে যে আমাদের এখানে মানুষের মনোভাব কি, মানুষ দেখছে যে এখানে
নিয়মতান্ত্রিকভাবে ভোটের মধ্য দিয়ে গণতান্ত্রিক পথে সরকার পরিবর্তনের সুযোগ তো কাগজে কলমে আছে, সাংবিধানিক ভাবেও আছে, কিন্তু বাস্তবে নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পথে সরকার পরিবর্তনের সুযোগ কার্যত এখন অবরুদ্ধ, কার্যত এখন বন্ধ। বন্ধ কেন? শেখ রবিউল আলম একটু আগে তিনি উল্লেখ করলেন যে আমাদের এখানে দলীয় সরকার তারা এরকম কোন নির্বাচন আয়োজন করেন না যে নির্বাচনে তারা হেরে যাবে, যে নির্বাচনে তাদেরকে বিরোধী দলে বসতে হবে। তো এটা চর দখলের মতন করে যে কোনো ভাবে ক্ষমতায় থাকাই যদি প্রধান লক্ষ্য হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই সেটাকে অবাধ, গ্রহণযোগ্য, নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ বলা যাবে না, এবং এটা ন্যূনতম কোনো গণতান্ত্রিক মানসিকতা এটাও নিশ্চয়ই এটাকে বলা যাবে না। তো সেদিক থেকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ যেটা, ধরুন 14 সালের পর বা 18 সালে নির্বাচন কেন্দ্রিক যে সংকট, সাধারণত কি হয়, আগে বিতর্ক হয়, রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনা করে, বিতর্ক করে, তীব্র মত পার্থক্য হয়, নির্বাচনের পরে রাজনৈতিক একটা সুস্থিতি, একটা স্থিতিশীল পরিবেশ পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলোতে ফিরে আসে, আবার নির্বাচন সামনে রেখে আলাপ আলোচনা হয়, তর্ক বিতর্ক হয়। কিন্তু বাংলাদেশে নির্বাচন কেন্দ্রিক যে সংকট 14 সালের পরে এটা ঘনীভূত হয়েছে, 18 সালের পরে এই সংকট এখন অভূতপূর্ব একটা বিরোধ, বৈরিতা, অনাস্থা একটা জায়গাটা তৈরি করেছে। তার অর্থ হলো যে আপনি এখানে যে, এবং এর অর্থ হলো যে আপনি পরবর্তী নির্বাচন যদি এরকম হয়, আরেকটা ব্যর্থ অকার্যকর নির্বাচনের দায়ভার আসলে বাংলাদেশের মানুষ বহন করতে পারবে না। বাংলাদেশের ভোটাররা, জনগণরা আরেকটা ব্যর্থ নির্বাচনের দায়টা মানুষের পক্ষে নেওয়াটা কার্যত অসম্ভব। সেজন্য আমরা যেটা বলেছি যে আসলে বাংলাদেশে এখানে একটা অবাধ, বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য এখানে নির্বাচনকালীন একটা অন্তর্বর্তীকালীন সরকার বা একটা নির্বাচনকালীন নিরপেক্ষ তদারকি সরকার গঠন করা দরকার, এবং যাতে মানুষ নিশ্চিন্তে এবং ভয়ভীতির বাইরে থেকে ভোট কেন্দ্রে যেতে পারে, পছন্দের দল বা প্রার্থীকে মানুষ ভোট দিতে পারে। বাংলাদেশ যেন একটা গণতান্ত্রিক অভিযাত্রার দিকে বাংলাদেশ যাত্রা করতে পারে, এবং এই জায়গাটা যদি সরকারের যদি বোধোদয় না হয়, তাহলে আমাদের জন্য কিন্তু আমার ধারণা বড় ধরনের একটা বিপর্যয় হয়তো আশঙ্কা অনেকে করছেন। হয়তো আমার এখানে রিয়াজুল কবির ভাই বলবেন, পৃথিবীর অনেক দেশে কি রাজনৈতিক দলের অধীনে বা নেতৃত্বে নির্বাচন হচ্ছে না? নিশ্চয়ই হচ্ছে। আমি রাজনীতির একজন ছাত্র হিসাবে নিশ্চয় আপনারা সবাই একমত হবেন, পৃথিবীর বহু দেশে, অধিকাংশ দেশে তো রাজনৈতিক দলগুলো ক্ষমতায় থেকে নির্বাচন করে। তার অর্থ কি? অর্থাৎ ক্ষমতাসীন দলের সাথে অন্যান্য ব্যাপারে পার্থক্য থাকলেও নির্বাচনের পদ্ধতি, নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে বিরোধী দল বা জনগণের সাথে সেখানে সরকারি দলের একটা বিশ্বাসযোগ্যতা সম্পর্ক আছে, এটা বোঝাপড়ার জায়গা আছে। বড় ধরনের বিরোধ, বৈরিতা জায়গাটা নাই। সুতরাং কিন্তু বাংলাদেশে কি এই সংস্কৃতি এখন আছে? বাংলাদেশে কি ন্যূনতম সরকার কি তার ন্যূনতম বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পেরেছে? এবং 14 সাল 18 সালের ঘটনায় এই জন্য যথেষ্ট। সেজন্য এটা বোঝার জন্য রাজনৈতিক পণ্ডিত হওয়ার দরকার নেই, রাষ্ট্রবিজ্ঞানী হওয়ার দরকার নেই, বড় কোনো পাঠ্যপুস্তক পড়ার দরকার নেই। সাধারণ অভিজ্ঞতা হচ্ছে যে দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে আরেকটা 14 সালে একভাবে হয়েছে, 18 সালে আরেকটা ফর্ম হয়েছে, এবার হয়তো 23-24 সালে সরকারি দল নিশ্চয়ই ওটা অন্য কোনো কলা কৌশল নেবে। এটা সাধারণ মানুষ এটা বোঝে। এটা সেজন্য আমরা বিরোধী দলগুলো যারা আছেন, আমাদের দিক থেকে আমরা যে কথাটা বলেছি, আসলে নির্বাচনের আগে নিশ্চয়ই সরকারকে পদত্যাগ করতে হবে। সেই ধন্যবাদ জনাব সাইফুল হক, ধন্যবাদ। আমরা এখান থেকে আমি বাক্যটা শেষ করি। জি, আলাপ আলোচনা করে সরকার কিভাবে পদত্যাগ করতে পারে, নির্বাচনকালীন তদারকি সরকার হতে পারে, আলাপ আলোচনা করে রাজনৈতিক সংকটকে রাজনৈতিক উদ্যোগের মধ্যে দিয়ে সমাধানের একটা উদ্যোগ নেওয়া দরকার। জি, অনেক ধন্যবাদ। সময়টা এখন একেবারে শেষ হয়ে যায়। জি, অনেক ধন্যবাদ। আমাদের একটা বিরতি নিতে হবে, জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে একটা বিরতি নিচ্ছি, ফিরছি খানিকক্ষণ পরে, সঙ্গেই থাকবে।
বিরতির পর আবারও আমন্ত্রণ জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আজ কথা বলছি নির্বাচন ও নিবন্ধনী বিষয়ে, সাথে তিনজন অতিথি আছেন। আমি অ্যাডভোকেট রিয়াজুল কবির কায়সার আপনার কাছ থেকে আবারও শুরু করতে চাই। বিরতির আগে জনাব সাইফুল হক এবং জনাব শেখ রবিউল আলম রবি বেশ কিছু বিষয় উত্থাপন করেছেন এবং তাদের মূল বক্তব্য হচ্ছে নির্বাচনী পরিবেশ নিয়ে আওয়ামী লীগের যে দাবি সেটি তারা নাকচ করছেন এবং বলছেন যে দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে তারা অংশগ্রহণ করবেন না, এবং জনাব সাইফুল হকের পরামর্শ হচ্ছে কোনো একটি উত্তরণের উপায় বের করা। আপনি তাদের মন্তব্যের প্রেক্ষিতে যদি একটু ব্যাখ্যা করেন আপনার বক্তব্য, জনাব অ্যাডভোকেট রিয়াজুল কবির। ধন্যবাদ আপনাকে। শেখ রবিউল আলম বেশ কিছু প্রসঙ্গ বলেছেন। আমাদের আগামী 15ই জুন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং গত কিছুদিন আগে মার্চ মাসে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এখন মেয়র নির্বাচন দলীয়ভাবে হয়, সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করেছে, বিএনপির একজন নেতাও সেখানে অংশগ্রহণ করেছেন। যদিও এটা নিয়ে অনেক নাটক হয়েছে, সেটা আমি দেখতে চাই না। আমি বলতে চাই সাম্প্রতিক কালের কথা বলা হয়েছে। লক্ষ্য করে দেখবেন নারায়ণগঞ্জের নির্বাচনটি, সিটি কর্পোরেশন নির্বাচনটি অংশগ্রহণমূলক হয়েছে, প্রতিনিধিত্বমূলক হয়েছে এবং নির্বাচন সম্পর্কে কেউ কোনো অভিযোগ দাঁড় করাতে পারেনি। যেটা হয়েছে প্রার্থী সংক্রান্ত বিষয়, প্রার্থী বহিষ্কার করা হলো, উনি পদত্যাগ করলেন, এইসব নিয়ে, অর্থাৎ এক ধরনের লুকোচুরি। আমাদের নির্বাচনী আইনের কথা বলা হয়েছে। আপনারা দেখবেন যে আমি আগে বলেছিলাম 2008 সালে আমাদের একটা ব্যাপক পরিবর্তন এসেছে। হ্যাঁ, নির্বাচন নিয়ে যদি কোনো অভিযোগ থাকে তাহলে কি করতে হবে? দুইটা জায়গায় যেতে হবে। একটা হলো নির্বাচনী আইনে কোনো ব্যত্যয় হলে নির্বাচন কমিশন বা হাইকোর্টে যেতে হবে, আরেকটা হলো জনগণের কাছে যাওয়া। 96 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচন হয়েছিল, 59টি আসনে প্রার্থী বিজয়ী ঘোষণা করা যায়। এখনো নির্বাচন কমিশনের সেই নির্বাচনের কোনো অফিসিয়াল ডকুমেন্ট নেই। আমরা কিন্তু আন্দোলন করেছিলাম, জনগণের কাছে গিয়েছিলাম এবং 3 মাসের মধ্যে আরেকটি নির্বাচন দিতে বাধ্য করেছিলাম এবং সেই নির্বাচনের মধ্যে দিয়ে কিন্তু আমরা রাষ্ট্রীয় ক্ষমতা এসেছিলাম। 1996 সালে 12 জনের নির্বাচনে আমরা 23 জন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে রাষ্ট্রীয় ক্ষমতা এসেছিলাম। এখানে সাইফুল হক ভাই অনেকগুলি কথা বলেছেন যে আমাদের বিকল্প কি, করার কি। প্রথমত আমরা দেখেছি অনির্বাচিত সরকারের অধীনে কোন নির্বাচন হলে কি হয়, এটা কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি। এখন আমি সাইফুল হক ভাইয়ের কাছে একটা কথা বলতে চাই, আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় আছি বা যে দল ক্ষমতায় থাকবে সেই দল হেরে কি প্রমাণ করবে যে নির্বাচন সুষ্ঠু হয়েছে? বা আগে গ্যারান্টি দিতে হবে যে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় যাব না, আপনারা রাষ্ট্রীয় ক্ষমতায় যাবেন? আমি দুটো নির্বাচনের উদাহরণ দিতে চাই, 2014 সাল এবং 2018 সাল। 2014 সালে দেখুন, একটি জাতীয় সংসদ নির্বাচন ঘোষণা হলে আমাদের একটু সময় স্বল্পতা আছে, আমি আপনাকে এখানে একটু থামাচ্ছি। আমরা একটু জনাব শেখ রবিউল আলম রবি আপনার কাছে যেটি জানতে চাই, আমি একই প্রশ্ন জনাব কায়সার আপনার কাছেও করব। আমি তো পয়েন্টটা বলতেছি, আমি এক মিনিটের পয়েন্টটা বলে একটু সংক্ষেপে এক মিনিটের পয়েন্টটা বলি, আমাকে পয়েন্টটা বলতে হবে তো। 2014 সালে ওনারা মনে করেছিল নির্বাচন আসতে দেশে নির্বাচন হবে না, কিন্তু নির্বাচন হয়েছে, কিন্তু প্রতিহত করতে গিয়ে সারা একটা আগুন সন্ত্রাস করেছে। 2018 সালের নির্বাচনে ওনারা নির্বাচনে এসেছেন, কিন্তু নির্বাচন কোন প্রক্রিয়ায় কিন্তু অংশগ্রহণ করেন নাই। একাধিক আসনে একটি আসনে একাধিক প্রার্থীকে মনোনয়ন দিয়েছেন, তারা নির্বাচন করারই সময় পায়। আওয়ামী লীগের মতো একটা বড় রাজনৈতিক দলের সাথে নির্বাচন করলে সেটা প্রস্তুতি তো মাঠ পর্যায়ে দরকার, কিন্তু সেই বিষয়টা কিন্তু আমরা সেখানে দেখিনি। তাহলে আমরা কি ধরে নেব? এবং এইবার লক্ষ্য করে দেখবেন আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ওনারা বলছেন ওনারা নির্বাচনে যাবেন না, ওনারা কমিশন মানেন না, রাষ্ট্রপতি সংগ্রাম মানেন না। তাহলে ওনারা কার অধীনে নির্বাচনে যাবেন? বা নির্বাচনে না গিয়ে অন্য কোনো পথে কি রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চান? আমরা অবশ্যই সেটা রাজনৈতিকভাবে মোকাবেলা করব।
ধন্যবাদ জনাব কায়সার। জনাব শেখ রবিউল আলম রবি, আপনি জনাব কায়সারের মন্তব্যের প্রেক্ষিতে কিছু যোগ করবেন কিনা, তারপরে আমার একটু অন্য প্রশ্ন আছে। জনাব শেখ রবিউল আলম রবি, আপনার প্রশ্নটি বলেন। কাউসার সাহেবের বক্তব্যে মন্তব্য করার রুচিও আমার নেই। ওটা আওয়ামী লীগের এক ধরনের আপনার কি বলবো গতানুগতিক পেচান। জনাব শেখ কোনো রবিউল আলম সারমর্ম রবি, নেই, আমি অন্তঃসার শূন্য। যেটি বলতে চাই, আমাদের এই নির্বাচনের পর আরেকটি আলোচ্য বিষয় ছিল নিবন্ধন। নির্বাচন কমিশন যে নিবন্ধনের আহ্বান জানিয়েছে, আপনার কি মনে হয় নতুন রাজনৈতিক দলগুলোর আগ্রহ কতটা দেখতে পাবেন বলে মনে করছেন সামনের নির্বাচনে নতুন করে রাজনৈতিক দল হিসেবে অন্তর্ভুক্ত হয়ে নির্বাচনে অংশ নেওয়ার? সেক্ষেত্রে আপনারা সেটিকেও আহ্বান জানাবেন কিনা, জনাব শেখ রবিউল আলম রবি? আপনি জানেন যে আমরা তো বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, অর্থাৎ আমরা চাই সব মানুষ দেশে রাজনীতিতে প্রত্যক্ষভাবে অংশগ্রহণের সুযোগ পাক এবং নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পাক। বাংলাদেশে অনেকগুলি রাজনৈতিক দল আছে, তারা আকারে ছোট হলেও তাদের জাতীয় রাজনীতিতে ভূমিকা আছে বা ভূমিকা তারা রাখতে চায় এবং তাদের গুরুত্ব আছে এবং তাদের আপনার জনব্যবস্থাপনায় অর্থাৎ জনগণের প্রতিনিধিত্ব করার সুযোগ থাকা দরকার। সেই লক্ষ্যে আমরা আশা করি যে নির্বাচন কমিশন যদি নিবন্ধনের সুযোগ দেয়, শর্ত মেনে যাদের ওই যোগ্যতা আছে তারা নিশ্চয়ই নিবন্ধিত হবে এবং আগামী দিনে কেবল নির্বাচনের পক্ষে যে অন্তরায় রয়েছে অনুষ্ঠানের ক্ষেত্রে, সে ব্যাপারে সোচ্চার হয়ে একটা কার্যকর পার্টিসিপেটরি ইলেকশন অথবা গ্রহণযোগ্য নির্বাচন প্রতিষ্ঠার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলি ভূমিকা রাখবে। সে জায়গায় আমাদের আপনার বলবো আমরা এটাকে স্বাগত জানাই এবং সব দলেরই রাজনীতিতে সুযোগ করে দেওয়ার, নির্বাচনে অংশগ্রহণ এর সুযোগ করে দেওয়ার নির্বাচন কমিশনের দায়িত্ব রয়েছে। এটা একটা রুটিন ওয়ার্ক, এটা একটা নিয়মিতই হওয়া উচিত, তার অংশ হিসাবে হচ্ছে। দ্বিতীয়ত, আমি আগের বক্তব্যের জায়গায় একটু কথা বলতে চাই, সেটা হলো ৭৮-৭৯ নির্বাচনের কথা বলেছিলেন কাউসার ভাই। ৭৮-এর নির্বাচন দলীয়ভাবে হওয়ার সুযোগ ছিল না, প্রেসিডেন্ট নির্বাচন, কারণ ওনারা ৭৫-এ চতুর্থ সংশোধনী করে সব রাজনৈতিক দল নিষিদ্ধ করেছিলেন। যার ফলে ৭৮-এর যে প্রেসিডেন্ট ইলেকশনটা হয়েছিল, আওয়ামী লীগ জোটগতভাবে সেটা করেছিলেন। আওয়ামী লীগের জোটের নাম ছিল জাতীয় ঐক্য জোট। এটা করে আওয়ামী লীগ তাদের প্রার্থী করেছিল জেনারেল উসমানীকে। আমরা জাতীয়তাবাদী ফ্রন্ট করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রার্থী হয়েছিলেন। ক্রেডিবল নির্বাচন হয়েছে এবং জিয়াউর রহমান উইন করেছে এবং একটা শক্ত প্রতিদ্বন্দ্বিতাও করেছে জেনারেল উসমান। ৭৯ নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ অংশ নিয়েছিল এবং সেই ৭৯ জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ ২৪% ভোট পেয়েছিল, আমরা ৪১% ভোট পেয়েছিলাম। আওয়ামী লীগ দুই ভাগে ভাগ হয়েছিল, না হলে ভোটের সংখ্যা আর একটু বাড়তো। সেটাই আওয়ামী লীগের সক্ষমতা। মালেক উকিলের নেতৃত্বে ৩৯ আসন পেয়েছিল, মিজানুর রহমানের আসনের নেতৃত্বে ২ আসন পেয়েছিল। এটাই আওয়ামী লীগের কিন্তু সক্ষমতা। আমি আবারও বলি যে আওয়ামী লীগ দুই ভাগে ভাগ না হলে আওয়ামী লীগ ৬০-৬৫ আসনটা পেত ৭৯ নির্বাচনে। এবং আপনি দেখবেন যে ৯১ নির্বাচনে আওয়ামী লীগ ৮৬ আসন পেয়েছে, ২০০১ নির্বাচনে আওয়ামী লীগ কিন্তু ৫৬ আসন পেয়েছে। আওয়ামী লীগের সক্ষমতা কিন্তু তাই বাংলাদেশের ভোটের রাজনীতিতে অন্তত। অর্থাৎ ৭৮-৭৯ নির্বাচন ক্রেডিবল হয়েছে। উনি বললেন ১-১১ সরকার ২ বছর ক্ষমতায় ছিল, এটা তো আপনাদের কারণে ছিল, আপনাদের আন্দোলনের ফসল। আমরা কিন্তু সংবিধান মেনে KM হাসানের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চেয়েছিলাম, আপনারা বাধা সৃষ্টি করলেন। সংবিধানের জনাব শেখ রবিউল আলম রবি, আমরা একটু আমাদের সংবিধান মতোই ক্ষমতা নিতে পারে। জনাব শেখ রবিউল আলম রবি, আমাদেরকে আরেকটা বিরতি নিতে হবে। আপনি এইখান থেকে আলোচনা শুরু করবেন। আমি জনাব সাইফুল হক আপনার কাছে একটি প্রশ্ন করে রাখতে চাই। শুধু এই যে পাল্টাপাল্টি কথার লড়াই, এর মধ্য দিয়ে আসলে আপনি এমন কোনো উত্তরণের পথ দেখেন কিনা, কিংবা সামনের দিনে নির্বাচনকে কেন্দ্র করে এমন কোন উত্তরণের পথ দেখেন কিনা যাতে আসলে সংবিধান মেনে এবং সার্বিক পরিস্থিতি ঠিক রেখে নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব? আমরা আরেকটা বিরতি নিচ্ছি জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে, ফিরছি খানিকক্ষণ পরে, সঙ্গেই থাকবেন। বিরতির পর আবার আমন্ত্রণ জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে, কথা বলছি নির্বাচন ও নিবন্ধন এই বিষয়ে। জনাব শেখ রবিউল আলম রবি, আপনি যেখানে থামিয়েছিলাম, আপনি যদি মন্তব্যটি শেষ করতে চান সেক্ষেত্রে করতে পারেন, তবে খুবই সংক্ষেপে। জনাব শেখ রবিউল আলম রবি। আমি বলেছি যে অনির্বাচিত সরকারের কথা বললেন, ২ বছর ছিলেন এ দায় আওয়ামী লীগের। হ্যাঁ, সংবিধান মেনেই কিন্তু KM হাসানের কাছে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া চলছিল, আওয়ামী লীগ বাধা সৃষ্টি করেছে। অর্থাৎ তারপরও সংবিধান মেনে রিয়াজউদ্দিন উদ্দিনের নির্বাচন হতে চেয়েছিল, সংবিধানের সেটা ৪র্থ ধাপ ছিল। জি, জনাব শেখ রবিউল আলম রবি, ধন্যবাদ। অ্যাডভোকেট রিয়াজুল কবির কায়সার, আপনার কাছে যেটি জানতে চাই, যেটি শেখ রবিউল আলম রবির কাছেও জানতে চেয়েছিলাম। আপনি কথা বলছিলেন বলে আমি থেমে গেলাম, আমি বুঝতে পারিনি যে সময়টা আপনি এইভাবে ক্লোজ করবেন। আচ্ছা, মাননীয় সঞ্চালক, আপনি আমাকে কিন্তু সময় দিচ্ছেন না।
আপনি আমাকে না। সময় দিচ্ছেন না না। জনাব সাইফুল হক, আপনাকে দিয়ে আমি আপনি শেষ যদি করব। আপনি- জনাব অ্যাডভোকেট রিয়াজুল কবির কায়সার না একটু না 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 আপনি না না আমি বলেছি আপনি যদি এভাবে অনুষ্ঠান করেন আমাকে ডাকবেন না না, অনুষ্ঠানে। কিছুটা না আপনি যেভাবে নিশ্চয়ই করছেন সমস্যা। আপনি না, না, সেটা তো অন্যায় আপনাকে আমি চর্চার প্রশ্নটা মধ্যে। করে আপনি রেখেছি, বলতে সেটি দিয়ে ডাকবেন আপনাকে না। শেষ করব। জনাব কায়সার, না, আপনি যদি আপনার একটু প্রশ্ন সংক্ষেপে করেন না, বলবেন এই যে নতুন নিবন্ধনের জন্য নতুন আহ্বান, সেটি আপনারা কিভাবে আহ্বান জানান? আপনি যদি এভাবে সময় ঠিক করেন আপনি আমাকে ডাকবেন না। আমার কথা খুব পরিষ্কার। যে জনাব সাইফুল হক, আমি আপনার কাছে জনাব কায়সার আপনার প্রশ্নের উত্তরটা যদি একটু সংক্ষেপে দেন, এই যে নতুন নির্বাচন কমিশন যে নতুন নিবন্ধনের জন্য আহ্বান করেছে, সেটি আপনারা কিভাবে দেখছেন? না, এটা একটা নিয়মিত প্রক্রিয়া। কোন রাজনৈতিক দল যদি 3টা বৈশিষ্ট্য পালন করতে পারেন, নিয়মাবলী করতে পারেন, তারা নির্বাচন কমিশন নিয়োজিত হবেন। এবং শেখ রবিউল আলম একটা কথা বলেছে, আমি অনেকদিন আগে শুনছিলাম, বেবি ইজ বর্ন, বৈধ এবং অবৈধ। 78 এবং 79 নির্বাচন ওনারা হয়ে গেছে বলেন, তখন কি জিয়া রহমান সাহেবের গায়ে উঠ দিচ্ছিল না? বহুদলীয় সরকার বলেন কাঠামো চাপর করেছিলেন। বহুদলীয় তো কাদের কিনেছিলেন? যারা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিলেন, লন্ডনে সেটেল আপনাদের হয়েছিলেন, বৈধতা দিয়েছিলাম, আপনারা বাকশাল হয়ে তাই না? গিয়েছিলেন, আপনাদের এখন আওয়ামী যদি লীগ বলেন করে বেবি ইজ বর্ন, দিয়েছিলাম। বৈধ আর অবৈধ, তাহলে আমরা বলবো 78, 79 নির্বাচন ঠিক ছিল। কিন্তু এই যে গণতান্ত্রিক একটা অবস্থা নষ্ট করে দিয়েছিল, যে থেকে আমরা বেরোতে প্রায় 21 বছর লেগেছে। ধন্যবাদ জনাব আজকে কায়সার। আমি আমরা বলবো, আপনার বক্তব্য মনে হয় একদম পরিষ্কার। যে জনাব অবস্থা সাইফুল হক, ফিরে আপনাকে এসেছে। যদি আমি একটু শেষ করতে চাই, আপনি এই যে দুইজনের কথা শুনছিলেন, আমি যে প্রশ্নটি আগেও করে রেখেছিলাম যে এই পাল্টাপাল্টি অবস্থানের মধ্যে দিয়ে কোনো উত্তরণের পথ আপনি দেখেন কিনা। আপনি যেহেতু দ্বিতীয় অংশ আপনাকে আমি কথা বলার সুযোগ দিতে পারিনি, সে আপনি একটু এই জায়গাটি ব্যাখ্যা করবেন জনাব সাইফুল হক। যে আমি প্রথম হচ্ছে যে আমি কায়সার ভাই একটা বক্তব্যের উত্তর দিতে চাই যে আওয়ামী লীগ কি নির্বাচনে হেরে প্রমাণ করবে যে নির্বাচনটা অবাধ নিরপেক্ষ হয়েছে? তো এটা খুবই চমৎকার একটা রসিকতা, কোনো সন্দেহ নেই। কায়সার ভাইকে অসাধারণ বক্তব্যের জন্য নিশ্চয় আমি ধন্যবাদ দেব। আওয়ামী লীগের হেরে যে প্রমাণ করার দরকার নেই, যেটা দরকার হচ্ছে, আমি বলেছি যে দল সরকারে থাকবে সেই দল। ঠিক আমি বলেছি একটা বিশ্বাসযোগ্য নির্বাচন দরকার, ক্রেডিবল নির্বাচন দরকার। মানুষ যেখানে আস্থা রাখতে পারে। বাংলাদেশের দলীয় রাজনৈতিক সংস্কৃতিটা যে পর্যায়ে, ক্ষমতাসীন দল রাজনৈতিক অবিশ্বাস, অনাস্থাকে, বিরোধ, বৈরিতাকে, হিংসা, ঘৃণা, প্রতিশোধাত্মক জায়গাকে এরকম জায়গায় প্রতিদিন নিয়ে যাচ্ছেন, যেখানে তাদের অধীনে অবাধ নির্বাচন দূরের কথা, মানুষ ভোট কেন্দ্রে যাওয়াটাও কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। সে কারণের জন্য আপনি খেয়াল করবেন গত কদিন ধরে বিরোধী রাজনৈতিক দলগুলোর উপরে একটা শান্তিপূর্ণ সমাবেশে হামলা, মামলা, পুলিশ, সরকারি দলের ছাত্র সংগঠন যেভাবে সন্ত্রাসী ভূমিকা আবির্ভূত হয়েছে, এটা কিন্তু মানুষকে উদ্বিগ্ন করছে যে আগামী নির্বাচন সামনে রেখে সরকারি দল কি 1.5 বছর আগে থেকে কি সশস্ত্র মহড়া দেওয়া শুরু করেছে? এটা যে কোনো নাগরিককে উদ্বিগ্ন করছে, উৎকণ্ঠার মধ্যে করছে। সর্বোচ্চ বিদ্যাপীঠে ছাত্রীদেরকে যেভাবে পিটানো হয়েছে প্রকাশ্য দিবালোকে, অবিশ্বাস্য, অকল্পনীয়। আমি রিয়াজুল কবির কায়সার ভাইকে বলবো, লক্ষণটা ভালো না। আপনারা সরকারে আছেন, আপনাদের সরকারে থাকা নিয়ে প্রশ্নবিদ্ধ, বিতর্ক আছে, প্রশ্ন দেশে না আন্তর্জাতিক পরিসরে আছে। তাহলে এখন কি করণীয়? যেটা আমাকে প্রশ্নকর্তা যে প্রশ্ন করলেন সঞ্চালক, আমি যেটা বলতে চাই, আমি মনে করি সবকিছু এখনো শেষ হয়ে যায়নি। আগামী নির্বাচন যদি আমরা ব্যর্থ করতে না চাই, আমি মনে করি সরকারি দলকে সুনির্দিষ্টভাবে রাজনৈতিক উদ্যোগ গ্রহণ করতে হবে। কি আলোচনা হবে? সুনির্দিষ্ট দুটো বিষয়। নির্বাচনের আগে সরকার কিভাবে একটা সেফ এক্সিট, তারা কিভাবে পদত্যাগ করতে পারেন, এবং কিভাবে আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা, যেটা কবির ভাই চমৎকার করে বললেন, রিয়াজুল কবির ভাই, আগেকার তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কিছু প্রশ্ন এসছে, কিছু সমালোচনা হয়েছে, কিছু বাড়াবাড়ি হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারকে প্রভাবিত করবার ব্যাপারে কিছু উদ্যোগ হয়েছে, যেগুলো আমরা বিরোধিতা করি, সমালোচনা করি। সে কারণের জন্য এখন আমি সেজন্য আমি পুরো আমার মাথা ব্যথার জন্য নিশ্চয় আমি মাথাটাকে আমি কেটে ফেলবো না। আমি প্রয়োজন বোধে সংস্কার করব, আলাপ আলোচনা করব, এরকম দলীয় ভাবে প্রভাবিত করবার যাতে কোনো সুযোগ না থাকে। আমি বিশ্বাস করি 51 বছর বয়সে আওয়ামী লীগ ঐতিহ্যবাহী রাজনৈতিক দল, আর বিরোধী দলে যারা আছেন তাদেরও দীর্ঘ রাজনৈতিক ইতিহাস আছে, ঐতিহ্য আছে, এবং তারা কিভাবে নির্বাচনকালীন নিরপেক্ষ তদারকি সরকার হতে পারে আমি বিশ্বাস করি। আলাপ আলোচনা করে এখন এই দুটো সুনির্দিষ্ট বিষয়ে
সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন তদারকি বা অন্তর্বর্তীকালীন সরকার আলাপ আলোচনা করে আমি মনে করি যে একটা ক্ষেত্র তৈরি করা সম্ভব। আপনি কুমিল্লার যে কথা বললেন, কুমিল্লার নির্বাচন যদি ধরেন খুবই সুষ্ঠু হয়, তা দিয়ে কোনো কিছু প্রমাণ হয় না। প্রমাণ হয় না এই কারণের জন্য এখন সরকারের ইলেকশন কমিশনের দায় আছে আগামী এই সমস্ত নির্বাচনগুলোকে সুষ্ঠু করবার ক্ষেত্রে। এটা যেহেতু সরকার পরিবর্তনের কোনো প্রশ্ন নেই, এটা নিশ্চয়ই ভালো হলে আমরা আনন্দ পাবো, মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারছে, নিশ্চয়ই একটা ভালো সংবাদ। আর সুতরাং আওয়ামী লীগ যদি এতই আত্মবিশ্বাসী হয়ে থাকেন পুরো উন্নয়নের জন্য, অনেকগুলো সূচকের অগ্রগতির জন্য, তাহলে এইটুকু সৎসাহস নিশ্চয়ই তারা দেখাবেন যে তারা একটা উদ্যোগ গ্রহণ করবেন এবং একটা তদারকি সরকারের অধীনে যাতে একটা ক্রেডিবল ইলেকশন আমরা করতে পারি। না হলে আমি যেটা বলেছি, বাংলাদেশে আপনারা যে হিংসা ঘৃণা যেটা ছড়িয়ে দিচ্ছেন, মানুষ ইতিমধ্যে উদ্বিগ্ন। কোথায় নির্বাচন এখনো 1.5 বছর পরে? এখনই পর্যন্ত নির্বাচনের যে মহড়াগুলো চলছে, এই সব মহড়ার তো কেন্দ্র হচ্ছে একটা নির্বাচনের জায়গাটা। কেন আজকে ছাত্রলীগকে জনাব সাইফুল হক 30 সেকেন্ড একটু শেষ করতে হবে, আমরা একদম শেষ। আমি বাক্যটা শেষ করি। আমি বলছি কেন ছাত্রলীগকে চট দখলের মতন করে বিশ্ববিদ্যালয়কে আজকে দখলে রাখতে হবে? এই সংস্কৃতির কোনো প্রয়োজন নেই। তারা সদিচ্ছা দেখাবেন, রাজনৈতিক আচরণ করবেন, তারা যে গণতান্ত্রিক অধিকার ভোগ করেন, বিরোধী দলগুলোর জন্য একই ধরনের অধিকার যদি নিশ্চিত করতে পারেন, তাহলে বলতে হবে যে তারা গণতান্ত্রিক অধিকারের প্রতি শ্রদ্ধাবোধ আছে, তাদের গণতান্ত্রিক মূল্যবোধ তাদের আছে। এছাড়া একটা ভয়াবহ দুর্যোগের জন্য আমরা অপেক্ষা করব। ধন্যবাদ। সে পথে হাঁটতে না পারেন, বিরোধী দলগুলোর জন্য আন্দোলন সংগ্রামের পথ ছাড়া, আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে বাধ্য করা ছাড়া আসলে দেশবাসীর সামনে অন্য অনেক ধন্যবাদ জনাব সাইফুল হক, অ্যাডভোকেট রিয়াজুল কবির কায়সার এবং জনাব শেখ রবিউল আলম রবি, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। এই ছিল আজকের জনতন্ত্র গণতন্ত্র। ধন্যবাদ সবাইকে।